তো আজকে আমি দেখাবো পুরীর আশেপাশের কয়েকটা দর্শনীয় স্থান। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও। পুরীর আশেপাশে দর্শনীয় স্থান দেখার আগে তোমরা জগন্নাথ দেবের রথ দর্শন করে নাও আর আশীর্বাদ নিয়ে নাও। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের ভিডিও। জগন্নাথ মন্দির বাদ দিয়ে পুরীর আশেপাশের দর্শনীয় স্থান দেখার জন্য তোমাদেরকে প্রথমে একটা বাস বুক করে নিতে হবে। তোমরা চাইলে গাড়ি ভাড়াও করতে পারো। আমাদের নন এসি বাস পড়েছিল 250 টাকা করে। বাসগুলোর দুটো রুট আছে, একটা চিল্কার দিকে যায় আর একটা কোনারক, চন্দ্রভাগা, নন্দনকানন এই দিকগুলো যায়। তো আমিও আজকে এই জায়গাগুলোই কভার করব। আমাদের বাস ছেড়ে দিয়েছে সকাল 7টায় আর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা। তো রাস্তায় যাওয়ার পথে প্রথম একটা নদী পড়লো যেটার নাম পুষ্যভদ্রা নদী। পুরীর সি বিচ থেকে চন্দ্রভাগা সি বিচের দূরত্ব প্রায় 36 কিলোমিটার। চন্দ্রভাগাটা কেন একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে সেটা তোমাদের আগে বলেনি। পুরাণে শ্রীকৃষ্ণপুত্র সাম্যকে নিয়ে অনেক প্রচলিত কথা শোনা যায়। তার মধ্যে যে ঘটনাটি সবথেকে বেশি প্রাধান্য পায় সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণপুত্র সাম্য স্বয়ং শ্রীকৃষ্ণের থেকেও বেশি সুন্দর দেখতে ছিল, কিন্তু নারদ মুনি সেটা পছন্দ করতেন না। তাই তিনি কথার কৌশলে সাম্যকে গোপীদের সাথে জল ক্রীড়া করতে পাঠিয়ে দেয়। আর সেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে দেখায় যে গোপীদের সাথে তিনি জল ক্রীড়া করতেন সে গোপীদের সাথেই তার ছেলেও জল ক্রীড়া করছে। আর এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ রেগে যায় আর তার ছেলেকেও কুষ্ঠরোগের অভিশাপ দিয়ে দেয়। এই ঘটনার পর সাম্যর মা অর্থাৎ শ্রীকৃষ্ণের তৃতীয় স্ত্রী খুব রেগে যায় আর শ্রীকৃষ্ণের কাছে এই রোগের একটা সমাধান চায়। তখন শ্রীকৃষ্ণ বলেন 12 বছর চন্দ্রভাগার পাশে যদি সাম্য তপস্যা করে আর 12 বছর পর শুক্লাপক্ষের তিথিতে তিনি যদি ওই জলে ডুব দিয়ে স্নান করেন তাহলে তার সব রোগ দূর হয়ে যাবে। আর এখানে আজও প্রত্যেক বছর গঙ্গাসাগরের মতো মেলা বসে আর অসংখ্য সাধু সন্ন্যাসীরা আসে এখানে স্নান করতে। প্রায় 1 ঘন্টা বাস চলার পর আমরা অবশেষে চন্দ্রভাগা সি বিচে চলে আসলাম। চোরাবালি থাকার কারণে এটা স্নান করার উপযুক্ত নয়। এখানে মনোরঞ্জনের জন্য বিচ বাগি গাড়িও রাখা আছে, কিন্তু তোমরা যদি বাসে করে আসো তাহলে হয়তো এটা এনজয় করতে পারবে না, কারণ বাসে আসলে তারা তোমাকে একটা নির্ধারিত সময় দেবে ঘোরার জন্য, তার মধ্যেই তোমাকে আসতে হবে, নয়তো বাস তোমাকে ছেড়ে সেখান থেকে চলে যাবে। এবার আমাদের বাস ছেড়ে দিল পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য, যেটার নাম হলো কোনারক মন্দির। 1200 খ্রিস্টাব্দে সেই সময়কার কোনারকের রাজা এই মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। বিশ্বনাথ নামের এক প্রধান কারিগরকে তিনি বলেন যে আমাকে 12 বছরের মধ্যে এই মন্দির গড়ে দিতে হবে, তো তোমার কত কারিগর লাগবে? তখন বিশ্বনাথ বলে 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ করতে গেলে আমার 1200 কারিগর লাগবে। তখন রাজা শর্ত রাখেন যে 12 বছরের মধ্যে যদি এই মন্দির প্রতিষ্ঠা কার্য না শেষ হয় তাহলে তিনি 1200 কারিগরেরই মাথা কেটে দেবেন। এই মন্দির নির্মাণ কার্য চলে 1238 থেকে 1250 সাল অবধি। 12 বছরে মন্দির নির্মাণ কার্য শেষ হয়ে যায়, কিন্তু মন্দিরের মাথায় চূড়াটা কেউই বসাতে পারে না। তখন বিশ্বনাথের ছেলে ধর্মপদ অতি অনায়াসেই সেই চূড়া মন্দিরের উপর বসিয়ে দেয়। যেহেতু বিশ্বনাথের ছেলে ধর্মপদও সেই মন্দির নির্মাণ কার্যে হাত লাগিয়েছিল, তাই টোটাল কারিগর সংখ্যা 1200 থেকে বেড়ে 1201 হয়ে গেছিল। আর সেই কারণে রাজার শর্ত ভঙ্গ হতো আর 1200 শ্রমিকের মাথা কাটা যেত। তাই 1200 কারিগরের প্রাণ বাঁচাতে বিশ্বনাথের ছেলে ধর্মপদ সেই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এই ঘটনার পরের থেকেই এই মন্দির অপবিত্র হয়ে যায় আর এই মন্দিরে কোনোদিনই পুজো হয় না। এই মন্দিরের প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা। এই সূর্য মন্দিরে মোট 3টে দরজা আছে। পূর্ব দুয়ারে আছে সিংহ, উত্তর দুয়ারে আছে হাতি আর দক্ষিণ দুয়ারে আছে ঘোড়া। মন্দিরের চূড়ায় ছিল একটা বড় চুম্বক, যেটা ব্রিটিশ শাসনকার্যে ব্রিটিশরা ভেঙে নিয়ে চলে গেছে। মন্দিরের মোট চক্র সংখ্যা 24টা, আর আগেকার দিনে এই চক্র দেখেই সময় নির্ণয় করা হতো। পাথরের উপর কারুকার্যই এই মন্দিরের প্রধান চমক। ভবিষ্যতে কি হতে পারে সেই কথা আন্দাজ করেই মন্দিরের দেওয়ালে কারুকার্য করেছে সেই কারিগররা। সূর্য মন্দির থেকে বেরিয়ে তোমরা ভারী কিছু খাবার খেয়ে নেবে, কারণ এর বাইরে কোনো জায়গায় তোমরা ভাত রুটি পাবে না। খাওয়ার জন্য তোমাদের 45 মিনিট আগে থেকে অর্ডার দিতে হবে। তোমরা খাওয়ার অর্ডার দিয়ে তারপরে মন্দির দর্শন করতে যেও। আর এখানে খুবই সস্তায় কাজু বাদাম ও পোস্ত পাওয়া যায়। আমি বলবো তোমরা প্যাকেটের থেকে না কিনে খোলাটাই কিনো, আর গুণমান বিচার করে তারপরেই কিনবে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরে স্বয়ম্বর শিব নিজে আবির্ভূত হয়েছিলেন। 12টা জ্যোতির্লিঙ্গ দর্শনে যে ফল পাওয়া যায় এই লিঙ্গরাজ দর্শনেও সেই ফলই পাওয়া যায়। এই লিঙ্গরাজ মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভেতরের ছবিটা দেখাতে পারলাম না। বাইরে থেকে এই মন্দিরটা অনেকটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই দেখতে। তো লিঙ্গরাজ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি খণ্ডগিরিতে, আর খণ্ডগিরির পাশেই অবস্থিত উদয়গিরি। খণ্ডগিরি আর উদয়গিরি পাশাপাশি দুটো পাহাড়। পাহাড় বললে ভুল হবে, মালভূমি বলতে পারো। এখানে উঠতে হলেও তোমাদের টিকিট কেটেই উঠতে হবে। এই ভিডিওতে শুধু খণ্ডগিরিই দেখাবো, তোমরা উদয়গিরিটাও ঘুরে দেখতে পারো। দুটোতেই খাড়া চড়াই হওয়ার জন্য বয়স্ক মানুষদের একটু কষ্ট হতে পারে। উপরে ওঠার জন্য সিঁড়ি থাকতেও আমি শর্টকাটটাই ব্যবহার করলাম, তবে তোমাদের বলবো তোমরা সিঁড়িই ব্যবহার করো, কারণ শর্টকাট দিয়ে উঠতে বেশ কষ্ট। ওপরে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেলাম, তবে সব কষ্টই সার্থক এই দৃশ্য দেখার পরে। এই পাহাড়ের উপরেও রয়েছে একটা মন্দির যেখানে 2 টাকার টিকিট কেটে উঠতে হবে। এবার তোমরা উপর থেকে নিচের দৃশ্যটা একবার দেখো। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছ এটা হলো উদয়গিরি পাহাড়।
আমার মা পাহাড়ের উপর উঠতে পারেনি। নিচে নেমে দেখি মা এখানে হনুমানকে বাদাম খাওয়াচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে রওনা দিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকাননের পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। 5 ঘন্টার জার্নি তোমাদের সামনে 5 মিনিটে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবে, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে।